প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখি যে এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, এই আলোচনা থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো যে সুষমভাবে চার্জিত একটি গোলীয় পরিবাহীর পৃষ্ঠে বিভব কেমন হয়। এরপর আমরা ব্যাখ্যা করতে পারবো এরকম একটি পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কেমন হবে। এরপর আমরা ব্যাখ্যা করতে পারবো যে এরকম একটি পরিবাহীর অভ্যন্তরে কোথাও তড়িৎ প্রাবল্য কেমন হবে, এবং সবশেষে আমরা ব্যাখ্যা করতে পারবো যে এমন একটি পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বিভব কেমন হবে। তার মানে আমরা চারটা বিষয় দেখতে যাচ্ছি। এটি হচ্ছে সুষম চার্জিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠে বিভব, পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য, অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য এবং অভ্যন্তরে তড়িৎ বিভব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। ধরো এটি একটি পরিবাহী পদার্থের একটি গোলক, যা এই হচ্ছে তার কেন্দ্র। তো এরকম একটি গোলকের আমরা ব্যাসার্ধ ধরলাম আর, এবং ধরলাম এরকম একটি গোলকের পৃষ্ঠে টোটাল কিউ পরিমাণ চার্জ সুষমভাবে বণ্টিত আছে, এবং এই পরিবাহীর পৃষ্ঠে একটি বিন্দু ধরলাম আমরা এটা। তো এই বিন্দু পরিবাহী পৃষ্ঠে যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। তো এরকম একটি বিন্দুতে তড়িৎ বিভব কেমন হবে, ধরলাম বিভবটা হচ্ছে ভি। তাহলে এই বিভব কেমন হবে, এই সমীকরণটা কেমন হবে, আমরা সেটাই দেখতে যাচ্ছি। এখন দেখো, যেহেতু এই পরিবাহী পৃষ্ঠে পজিটিভ চার্জ বণ্টিত আছে, আর আমরা জানি যে ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়, তাহলে এই প্রত্যেকটা চার্জ থেকে কিন্তু তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হবে। এখানে আমরা খুব সহজে বোঝার জন্য অল্প কয়েকটা ধনাত্মক চার্জ আমরা দেখিয়েছি। আসলে এখানে অসংখ্য ধনাত্মক চার্জ আছে, এবং প্রত্যেকটা চার্জ থেকে কিন্তু এই তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হবে। তাহলে প্রত্যেকটা চার্জ থেকে যদি তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা আমাদের দেখতে মনে হবে এরকম, বলরেখাগুলো লম্বভাবে নির্গত হচ্ছে। এখন এই তড়িৎ বলরেখাগুলিকে সবগুলোকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমাদের কাছে যেমন মনে হচ্ছে এই বলরেখাগুলো এই গোলকের কেন্দ্র থেকে নির্গত হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের কাছে। এবং দেখো, এই যে ধনাত্মক চার্জ গোলকের পৃষ্ঠে আছে, যদি এই টোটাল কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে না থেকে যদি গোলকের কেন্দ্রে কোথাও জমা থাকতো এই টোটাল কিউ পরিমাণ চার্জ, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলরেখাগুলো দেখতে এমনই মনে হবে। মানে আমরা তো আসলে কোনো একটা জায়গায়, তোমরা জানো যে কোনো একটা স্পেসে তড়িৎ ক্ষেত্র আছে কি নাই, এটা আমরা ভিজুয়ালি প্রদর্শন করি তড়িৎ বলরেখার মাধ্যমে। তড়িৎ বলরেখা থাকলে আমরা বলি যে এখানে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বলরেখা না থাকলে তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে যদি এই টোটাল কিউ পরিমাণ চার্জ এই গোলকের কেন্দ্রে জমা থাকতো, সেক্ষেত্রেও কিন্তু তড়িৎ বলরেখাগুলোর দেখতে এরকম, প্রকৃতি এরকমই হতো। তাহলে দেখো, টোটাল কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে থাকলে তড়িৎ বলরেখা যেমন হবে, এই টোটাল কিউ পরিমাণ চার্জ পৃষ্ঠে না থেকে কেন্দ্রে জমা থাকলেও তড়িৎ বলরেখা একই রকম হবে। তাহলে এই বিবেচনায় আমরা বলতে পারি যে এই টোটাল কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে থাকা যে কথা, এই টোটাল কিউ পরিমাণ চার্জ গোলকের কেন্দ্রে থাকা একই কথা। এবং এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আমরা এইটাকে বলতে পারি উৎস চার্জ, আর এইটাকে বলতে পারি আমরা পরীক্ষণীয় বিন্দু, যেই বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। তাহলে এখন আমরা
এই যে উৎস চার্জ থেকে এই বিবেচ্য বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা বলতে পারি যে কিউ উৎস চার্জ থেকে আর দূরত্বে কোন বিন্দুতে বিভব কেমন হয়। আমরা জানি এটা যে v = 1/4πε0 উৎস চার্জের পরিমাণ ডিভাইড বাই উৎস চার্জ থেকে বিবেচ্য বিন্দুর দূরত্ব। এখন দেখো, আমরা তো বের করতে চাচ্ছি এই পরিবাহী পৃষ্ঠে বিভব। এখন দেখো, এই পৃষ্ঠে যে কোনো বিন্দুতে যদি আমরা বিভব বের করতে চাই, তাহলে এই যে কোনো বিন্দু কিন্তু উৎস থেকে কতটুকু দূরত্ব অবস্থিত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান দূরত্বে অবস্থিত। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পেলাম, এটাকেই আমরা বলতে পারি যে কিউ চার্জে চার্জিত আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের বিভবের সমীকরণ হচ্ছে এটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তার মানে এই পৃষ্ঠের সর্বত্র তড়িৎ বিভবের মান সমান এবং তার মান হচ্ছে এটা। এখন আমরা বের করতে যাচ্ছি পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কেমন। এখন দেখো, আমরা এর আগেই আমরা জানি যে কিউ উৎস চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের সমীকরণ কেমন হয়। আমরা জানি 1/4πε0 উৎস চার্জের পরিমাণ ডিভাইড বাই উৎস চার্জ থেকে বিবেচ্য বিন্দুর দূরত্বের বর্গ। এখন দেখো, সেই আগের একই রকম যুক্তিতে আমরা বের করতে চাচ্ছি পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর উৎস চার্জ আছে গোলকের কেন্দ্রে। তাহলে আমরা বলতে পারি যে এই উৎস চার্জ থেকে গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুর দূরত্ব হবে কত, আর। এই যে এখানে এই যে দূরত্ব, এই দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। কাজেই আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে আমাদের এই কিউ চার্জে চার্জিত আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য। এর মানও সমীকরণটাই একই রকম, 1/4πε0 উৎস চার্জের পরিমাণ বা গোলকের পৃষ্ঠে বণ্টিত চার্জের পরিমাণ ডিভাইডেড বাই গোলকের ব্যাসার্ধের বর্গ। এবং এই গোলকের পৃষ্ঠের প্রত্যেক বিন্দুতে সর্বত্রই এই তার প্রাবল্যের মান সমান হবে এবং তার মান হবে এটা। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যে কিউ পরিমাণ চার্জ যদি কোনো একটা আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে বণ্টিত থাকে, তাহলে ওই পৃষ্ঠে যে কোনো বিন্দুর বিভব হচ্ছে এটা, এবং পৃষ্ঠে যে কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে এটা। এখন আমরা দেখব এই গোলকের অভ্যন্তরে ভেতরে কোথাও এই তড়িৎ প্রাবল্য কেমন এবং তড়িৎ বিভব কেমন হয় সেটা আমরা দেখব। শুরুতেই আমরা দেখব যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কেমন। দেখো, এই যে কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে যে বণ্টিত অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু এই গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। যেহেতু তড়িৎ বলরেখা থাকে না, আমরা জানি যে গোলকের অভ্যন্তরে যদি কোনো তড়িৎ বলরেখা না থাকে, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে সেখানে কোনো তড়িৎ ক্ষেত্রও নেই। যদি তড়িৎ বলরেখা থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বলরেখা না থাকলে তড়িৎ ক্ষেত্র নেই, তড়িৎ প্রাবল্য নেই। তো দেখো, এই গোলকের বাইরে কিন্তু তড়িৎ বলরেখা আছে, তার মানে গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও আছে। কিন্তু গোলকের অভ্যন্তরে যেহেতু কোনো তড়িৎ বলরেখা নেই, কাজেই অভ্যন্তরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই। এখন যদি আমরা এই বিন্দুটাকে পৃষ্ঠ থেকে যদি আমরা গোলকের অভ্যন্তরে কোথাও নিয়ে আসি এবং যদি আমরা এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে চাই, তাহলে প্রাবল্যের মান কেমন হবে? প্রাবল্য হবে 0। কেন? এই যে এই কারণে। তাহলে আমরা জানতে পারলাম যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হয়? 0 হয়। এখন আমরা দেখব অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব কেমন হয়। আমরা দেখতে যাচ্ছি যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দু বিভব কেমন হয়। ধরো, আমরা এই যে এখানে দুটো বিন্দু আছে, একটা গোলকের পৃষ্ঠে আর একটা গোলকের অভ্যন্তরে। এখন পৃষ্ঠের বিন্দু বিভব ধরলাম VA, আর অভ্যন্তরে যে বিন্দুটা আছে সেখানে বিভব ধরলাম VB। এখন বিভব পার্থক্যের সংজ্ঞা তোমাদের নিশ্চয়ই মনে আছে।
তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা কি লিখবো? VA মাইনাস VB। এখন এই বিভব পার্থক্যের যে সংজ্ঞা ছিল সেটা থেকে আমরা কি জানি? এই VA মাইনাস VB এটার মানে কি? এটার মানে হচ্ছে একক ধনাত্মক চার্জ থেকে A থেকে B তে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ কাজ হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। এখন এইটাকে যদি আমরা একটু বিস্তৃত করে লিখি তাহলে VA মাইনাস VB সমান কি লিখতে পারি আমরা? কাজের যে ডেফিনেশন সেটা হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল ইন্টু একক ধনাত্মক চার্জের সরণ। এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এখন আবার দেখো, একক ধনাত্মক চার্জের উপর যে প্রযুক্ত বল সেটাকে কি বলে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন এখানে যেহেতু বি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো কি হবে আমরা জানি, একটু আগে দেখলাম, যেহেতু এটা গোলকের অভ্যন্তরে, কাজে এই প্রাবল্যের মান হচ্ছে 0। তাহলে 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0। তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু 0। এটাকে আমরা কি লিখতে পারি? VA ইকুয়াল টু VB। এখানে দেখো, এই VA হচ্ছে কি? গোলকের পৃষ্ঠে বিভব। আর VBটা কি? গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা কি মেসেজ পাই? এই সমীকরণ থেকে আমাদের প্রাপ্ত মেসেজটা হচ্ছে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। দেখো, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের বিভবের সমান। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এতটুকু যে আলোচনা করলাম তার ভিত্তিতে আমরা এর কয়েকটা প্রয়োগ দেখবো, একটা গাণিতিক সমস্যা দেখব। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমাদের বলেছে যে উদ্দীপকের পি, কিউ এবং আর বিন্দুতে তড়িৎ বিভব এবং প্রাবল্য কত। দেখো, পি বিন্দুটা হচ্ছে কোথায়? গোলকের পৃষ্ঠে। কিউ বিন্দু কোথায়? গোলকের অভ্যন্তরে। আর আর বিন্দুটা কোথায়? এটা গোলকের বাইরে কোনো বিন্দু। তাহলে এই তিন ক্ষেত্রে আমাদের বিভব বের করতে হবে এবং প্রাবল্য বের করতে হবে। শুরুতেই আমরা এই বিন্দুটা বিবেচনা করি। পি বিন্দুটা এটা কোথায় আছে? গোলকের পৃষ্ঠে আছে। আর এই গোলকের পৃষ্ঠে টোটাল কি পরিমাণ চার্জ দেওয়া আছে? 20 কুলম্ব। দেখো, আমি বলেছিলাম যে এই টোটাল 20 কুলম্ব চার্জ গোলকের পৃষ্ঠে বণ্টিত থাকা যে কথা, টোটাল এই পরিমাণ চার্জ গোলকের কেন্দ্রে থাকা একই কথা। তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল এই পরিমাণ চার্জ গোলকের কেন্দ্রে আছে, মানে উৎস চার্জ। আর এই বিবেচ্য বিন্দুর দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, যার মান হচ্ছে 0.5 মিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে 20 কুলম্ব চার্জ থেকে 0.5 মিটার দূরে কোন বিন্দুর বিভব কত। আমরা এইভাবে বিষয়টাকে চিন্তা করতে পারি। তাহলে আমরা দেখো, সমীকরণ যেটা জানি আমরা, যে কিউ চার্জিত আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠের বিভব কেমন। সমীকরণটা কি ছিল? V ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু গোলকের পৃষ্ঠে প্রদত্ত চার্জ ডিভাইডেড বাই গোলকের ব্যাসার্ধ। তো এখানে আমরা জানি যে 1/4 বাই এপসাইলন ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আর এই কিউ হচ্ছে কি? এই 20 কুলম্ব। আর এখানে আর হচ্ছে কি? গোলকের ব্যাসার্ধ। তাহলে এই দুই মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা লিখতে পারি 20/0.5। তো এটাকে হিসাব করলে আমরা পাবো 36 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে পি বিন্দুতে তড়িৎ বিভব। এখন আসো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এক্ষেত্রেও আমরা একটু আগে দেখেছি যে কিউ চার্জিত আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কেমন। ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট গোলকে প্রদত্ত চার্জ ডিভাইডেড বাই গোলকের ব্যাসার্ধের বর্গ। তো একই রকম আগের মতো আমরা জানি যে এটা ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ হচ্ছে 10 কুলম্ব আর আর হচ্ছে 0.5। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে লিখতে পারি 20/0.5 স্কোয়ার। এটাকে হিসাব করলে আমরা পাবো 72 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার কুলম্ব। এটাই আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবারে আসো গোলকের অভ্যন্তরে কিউ বিন্দু কথা।
এখানে বিভব কত, প্রাবল্য কত আমাদের বের করতে হবে। আমরা একটু আগেই দেখেছি কিউ চার্জিত আর ব্যাসার্ধের গোলকের অভ্যন্তরে বিভব কার সমান? গোলকের পৃষ্ঠের বিভবের সমান। তো পৃষ্ঠের বিভবের সমীকরণ কি? v = 1/4πε0 ইন্টু চার্জ ডিভাইডেড বাই গোলকের ব্যাসার্ধ। দেখো আমাদের বিবেচ্য বিন্দু কিন্তু কেন্দ্র থেকে 0.4 মিটার দূরে, কিন্তু এখানে কিন্তু আমরা 0.4 লিখতে পারবো না। এখানে এটা এই রাশিটা হচ্ছে পরিচয় কি? এই রাশিটা হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ, মানে উৎস চার্জ থেকে পৃষ্ঠের দূরত্ব। যেহেতু পৃষ্ঠের বিভবের সমান, কাজে দূরত্বটা হবে উৎস চার্জ থেকে পৃষ্ঠের দূরত্ব। তো এখানে 1/4πε0 = 9 × 10⁹ কিউ হচ্ছে 20 কুলম্ব আর আর হচ্ছে 0.5 মিটার, 0.4 না কিন্তু। যদিও আমাদের এই বিন্দুটা 0.4 মিটার দূরত্বে, কিন্তু এখানে আর হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি 20/0.5। তাহলে একই রকম আগের মতোই 36 × 10⁻10 ভোল্ট, এটাই আছে। এরপর আসো এই কিউ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কেমন। আমরা একটু আগেই দেখেছি যে একটি গোলকের অভ্যন্তরের প্রাবল্য কেমন হয়, এটা আর কোনো হিসাব করার দরকার নেই। আমরা জানি যে অভ্যন্তরে, যেহেতু ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, কাজেই অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে 0 নিউটন/কুলম্ব, এটাই आंसर। এবারে আসো আর বিন্দু আমরা বিবেচনা করি। এটা কিন্তু এই বিন্দু কিন্তু গোলকের পৃষ্ঠের বাইরে অবস্থিত। তো আগের মতোই আমরা এখন আমরা বলতে পারি যে এই টোটাল 20 কুলম্ব চার্জ গোলকের কেন্দ্রে আছে। তাহলে এই কেন্দ্র থেকে আর বিন্দু দূরত্ব কত? 0.8 মিটার। তাহলে খুব সিম্পলি আমরা এটা চিন্তা করতে পারি যে এই 20 কুলম্ব চার্জ থেকে 0.8 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত এবং প্রাবল্য কত। এটা খুবই সহজ। আমরা জানি যে কিউ চার্জিত আর ব্যাসার্ধের গোলকের বাহিরে বিভব, সেটা v = 1/4πε0 কিউ ডিভাইড বাই r1। দেখো আমরা এখানে কিন্তু গোলকের ব্যাসার্ধ হচ্ছে r, কিন্তু এই সমীকরণে আমরা কিন্তু r লিখিনি, কিন্তু r1 লিখেছি। কেন r1 লিখেছি? কারণ এখানে r1 = হচ্ছে আমাদের এই 0.8 মিটার। তাহলে এটা যদি আমরা মান বসাই 1/4πε0 = 9 × 10⁹, কিউ হচ্ছে 20 কুলম্ব আর আর হচ্ছে এই কেন্দ্র থেকে বিবেচ্য বিন্দুর মোট দূরত্ব, যেহেতু বিন্দুটা গোলকের বাইরে। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি 20/0.8 এবং এটাকে হিসাব করলে আমরা পাবো 22.5 × 10⁻10 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব আর বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে বাহিরে প্রাবল্য, এটা আমরা কি লিখবো? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই r1 স্কয়ার। এখানেও দেখো আমরা কিন্তু আমাদের গোলকের ব্যাসার্ধ যদিও r, কিন্তু আমরা এখানে সমীকরণে কিন্তু r লিখিনি, r1 লিখেছি। কেন? যেহেতু বিন্দুটা গোলকের বাইরে, বাইরে হলে আমাদের কেন্দ্র থেকে মোট দূরত্বটা বিবেচনায় আনতে হয়। তাহলে যদি আমরা এখানে মানগুলো বসাই, এটা = 9 × 10⁹, কিউ হচ্ছে 20 আর r1 হচ্ছে 0.8 মিটার। তাহলে মান বসালে এগুলো আমরা পাবো এবং এটাকে হিসাব করলে আমরা পাবো 28.12 × 10⁻10 নিউটন/কুলম্ব। এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকে যে থিওরি আলোচনা করা হলো এবং সেই থিওরির আলোকে আমরা যে গাণিতিক সমস্যা দেখলাম এগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমার আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।